হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা যে টপিকটা পড়ছি সেটা হলো প্রবাহী তড়িতের সামনের দিকের অংশ। সেই সামনের দিকে যে টপিকগুলো রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো রোধ। রোধের ধারণা আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা রোধের সূত্র সম্পর্কে জানবো। আমি বলেছিলাম যে রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। রোধ হলো একটা পরিবাহীর নিজস্ব ধর্ম, এটা মনে রাখতে হবে। যে ধর্মের কারণে কোনো পরিবাহী তার মধ্যে যাওয়া তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা প্রদান করতে পারে। যদি তুমি একটা তোমার বাড়ির পাশের কাউকে তুমি রোদ সম্পর্কে জানাতে চাও, ধরো তুমি বাজারে যাচ্ছ বা কোথাও ঘুরছো, তোমাকে একজন বয়স্ক লোক জিজ্ঞেস করলেন যে তোমার বাবু রোদ শুনেছি তোমরা রোদ রোদ বলো বা রেজিস্ট্যান্স বলো, রোদটা কী, প্রবাহিত তড়িৎ বলো, রোদটা কী? তখন সেখানে তুমি তাকে বিভব আর প্রবাহ মাত্রা দিয়ে কি বোঝাতে পারবে? তিনি তো বিভবের আবার সংজ্ঞা জানতে চাইবেন, প্রবাহ মাত্রার সংজ্ঞা জানতে চাইবেন, তাহলে তোমাকে একটা বিরাট সময় দিতে হবে। অত তোমার তোমার সময় নেই তাকে বুঝিয়ে বলার। তখন তুমি কি বলবে? কোয়ালিটেটিভ অ্যান্সারটা দেবে, অর্থাৎ গুণগত যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা দেবে। যে রোধ হলো একটা পরিবাহীর একটা বিশেষ ধর্ম, যে ধর্মের জন্য একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ গেলে তুমি তাকে বোঝাবে যে এই যে বাড়িতে প্রবাহ যাচ্ছে, কারেন্ট আসছে, সেই কারেন্টকে বাধা দিচ্ছে পরিবাহীর একটা ধর্ম, বিশেষ ধর্ম। সেই পরিবাহীর বিশেষ ধর্মটি হলো রোধ। আর তোমাকে যদি পরীক্ষায় জানতে চায়, টেকনিক্যালি জানতে চায়, তুমি কি করবে? রোধের পরিমাণগত গুণগত দুটো সংজ্ঞাই তুমি দিতে পারবে। সেক্ষেত্রে তুমি বলবে যে কোনো পরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেদ এবং পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার যে অনুপাত, সেই অনুপাতকে বলা হয় রোধ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে রোধের ভ্যালু তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তুমি কিন্তু কখনোই বলতে পারো না যে পরিবাহী রোধ বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার উপর নির্ভর করে, কারণ এই রোধের উপর ভিত্তি করে কিন্তু ওই বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক, এটা মনে রাখতে হবে। অর্থাৎ রোধ, পরিবাহী রোধ, এই বিষয়টা আগে, তুমি তার মধ্যে প্রভাব পাঠাও আর না পাঠাও, তার রোধ একই রয়েছে। তার দুই প্রান্তে বিভব দাও আর না দাও, যাই করো না কেন, তার কিন্তু রোধ যা থাকার তাই রয়েছে। অর্থাৎ তাকে কাজে লাগাও আর না লাগাও, তার কিন্তু নির্দিষ্ট ধর্ম রয়েছে। ধরো তুমি একজন রাগী স্টুডেন্ট, রাগী খুব, কিন্তু তোমাকে কেউ রাগালে তুমি রাগটা দেখাচ্ছ, না রাগালে তুমি রাগ দেখাচ্ছ, তার মানে কি তুমি রাগী নও? তুমি অনেক দিন ধরো রাগনি, তার মানে কি তুমি রাগী নও? তোমার ভেতরে রাগটা আছে। অর্থাৎ এই যে ধর্ম, কোনো ধর্ম কোনো মানুষের ক্ষেত্রে, আমাদের ব্যক্তি জীবনের ক্ষেত্রে যা হয়, সেক্ষেত্রে আমরা জড় জীবনের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে ভৌত বিজ্ঞানে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি, সেখানে দেখতে পাবো তাদের ধর্মের সঙ্গে মিল থাকে। একটা রোধের ক্ষেত্রেও তাই। একটা রোধক, আমরা যে পরিবাহীটাকে লাগাচ্ছি, আমরা যে কোনো তারকে আমরা রোধ বলতে পারি, তারের প্রত্যেকটা তারের রোধ আছে, কিন্তু যখন তাকে রোধ হিসাবে লাগাচ্ছি তখন সেটাকে আমরা বলবো রোধক। বিভিন্ন মানের রোধক ব্যবহার করা হয়। রোধ ইংরেজিতে বলা হয় রেজিস্ট্যান্স, আর রোধকের ইংরেজি বলা হয় রেজিস্টর। এবারে তোমরা দেখবে যে রোধক যখন আমরা ব্যবহার করি, তার আমরা বিভিন্ন মানের রোধ নিয়ে থাকি। সেই মানগুলো ডিপেন্ড করে কিসের, একটা ভ্যালুর ওপর, আর সেই ভ্যালু প্রকাশ করতে হয় এককের সাহায্যে। সেই এককটাকে আমরা বলি ওহম। সেই ওহম কিলো ওহম দিয়েও প্রকাশ করা হয়, একটু বড় হলে। কিলো মানে কি? হাজার। 1 কিলো ওহম মানে 1000 ওহম, 3টে শূন্য ওহম। 1 মেগা ওহম হতে পারে 10⁶ ওহম বা 10⁻³ কিলো ওহম। এই সমস্ত এককে আমরা রোধকের মানগুলোকে লিখে থাকি। আমরা সাধারণত যে রোধক ব্যবহার করে থাকি সেগুলোর ভ্যালু এরকম হয়: 10 ওহম, 100 ওহম, 1000 ওহম, 500 ওহম, এইরকম সমস্ত মানের আমরা রোধক ব্যবহার করে থাকি। কিন্তু সেই রোধকের এই যে রোধ, সেই রোধ কম বেশি হয় কি করে, সেটার সম্পর্কে আজকের এই আলোচনা। দেখা যাক রোধকের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো, তুমি এরকম একটা তার নিলে, তারগুলো সাধারণত কীরকম হয়? এইরকম হয়, এটা চোঙাকৃতি তার হয়, এইরকম তার হয়, বেলনাকার বা চোঙাকার তার হয়। সব জায়গায় তার ব্যাসটা সমান হয়, সব জায়গায় সাধারণত সমান হয়। তার মানে এই নয় যে মোটা তার আর সরুটা জোড়া যায় না, যায়। সেক্ষেত্রে তার রোধ কেমন হবে সেটা আমরা তো পরে আসবো, তাদের কম্বিনেশানে আসবো, অর্থাৎ রোধের সমবায়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এই সমস্ত আলোচনা তো আমরা করবই।
তার আগে আমরা বলে থাকি যে এখানে যেটা হচ্ছে যে আমার এরকম একটা পরিবাহী আছে, ধরো তামার একটা তার রয়েছে এইরকম, সেক্ষেত্রে কি হবে, এই আকৃতির তারের একে যদি আমি এরকম করে কাটি তাহলে কি হবে, একটা বৃত্ত পাবো। এই বৃত্তের এইরকম বৃত্ত পাবো, এই বৃত্তের ব্যাসার্ধ রয়েছে, এটা হলো সেই ব্যাসার্ধ। আর এই বৃত্তের ক্ষেত্রফল রয়েছে, ক্ষেত্রফল কত, a সমান পাই r স্কয়ার। হয়তো তোমরা এটা জেনেছো বা জেনে যাবে, ক্লাস 10 এর মধ্যেই এটা তোমরা কোথাও আছে যে এরিয়া অফ আ সার্কেল, একটা সার্কুলার যে চিত্র, একটা সার্কুলার প্লেট বা সার্কুলার ক্ষেত্র, একটা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়, এরিয়া অফ সার্কুলার প্লেট কত হয়, a = পাই r স্কয়ার, a ফর এরিয়া, ঠিক আছে, পাই r স্কয়ার। এবং এই তারটার একটা দৈর্ঘ্য রয়েছে, দেখো এই এখান থেকে একটা দূরত্ব, এই এদিকের সঙ্গে এই প্রান্তের দূরত্ব রয়েছে, ধরা যাক এটা এই সমস্তগুলো রয়েছে। একটা তারকে যখন আমরা দেখি তখন তারটা কতটা মোটা, কতটা লম্বা, এই সমস্ত দেখি। এছাড়াও আর কি দেখি, তারটা কি দিয়ে তৈরি, তামা হতে পারে, রূপা হতে পারে। সাধারণত এই তারগুলো আমরা ব্যবহার করি, তামার তার, রূপার তার, এগুলো ব্যবহার করে থাকি। আরও অনেক সংকর ধাতুর তারও ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা তারের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আমরা প্রাথমিকভাবে দেখে থাকি। এই জিনিসগুলোর মধ্যে এই যে এরিয়াটা বলা হচ্ছে, এটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অর্থাৎ তারটাকে কাটলে যে ছেদ পাওয়া যায়, একটা জিনিসকে কাটলে, ধরো এইটা হচ্ছে সেই তার, এই তারকে কাটলে আমি কি পাবো, এই ছেদটা পাবো। এই ছেদটা হচ্ছে বৃত্তাকার, এটাকে বলা হচ্ছে প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ, এইদিকে কাটলে, ছেদ করা, ছেদন করা, কাটলে যেটা পাচ্ছি সেটা হলো এইটা। তাহলে এরিয়া, এই যে আমি তারটা দেখাচ্ছি, এই তারের দৈর্ঘ্য কত, এখান থেকে এই দূরত্ব, এর ক্ষেত্রফল কত, এইটা। অর্থাৎ এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি a দিয়ে লিখব। এবারে তিন রকম তার যদি হয়, এটা ধরো তামার তার, আর একটা তার আমি একই রকম নিলাম, এটা হলো রূপার তার। একই রকম দৈর্ঘ্য নিলাম, এর দৈর্ঘ্য নিলাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a, এটা নিলাম রূপা, ঠিক আছে। এবার এই রূপারই আবার আমি একটা সরু তার নিলাম, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a1, দৈর্ঘ্য সেম, ঠিক আছে। এইগুলোর মধ্যে পার্থক্য কি হবে, আবার আমি এই রূপারই এই প্রস্থচ্ছেদেরই আমি কি করলাম, একটু বড় লম্বা তার নিলাম, একই প্রস্থচ্ছেদ রাখলাম, a1 রাখলাম, দৈর্ঘ্য বাড়িয়ে দিলাম, l1 করে দিলাম। তাহলে কি হবে দেখে নেওয়া যাক। ফার্স্ট আমি আলোচনা করছি যে দুটো তার, তামা আছে, রূপা আছে, দুটো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, এর দৈর্ঘ্য l এবং এই তারের দৈর্ঘ্য l, দুটো দৈর্ঘ্য সমান, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও সমান। তাহলে এদের মধ্যে কোনটা রোধ বেশি হবে? না দেখো, রোধের মান তার উপাদানের উপর নির্ভর করে, কারণ আমরা জেনেছি যে যখন প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ ভালো হবে যদি ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব বেশি হয়। মুক্ত ইলেকট্রন আমরা বলেছি, সেই মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব যদি বেশি হয় তবেই কিন্তু তার পরিবহন ক্ষমতা বেশি হবে, অর্থাৎ রোধের মান কমে যাবে। অর্থাৎ আমরা দেখছি বিভিন্ন পদার্থের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য এই উপাদানের পরিবর্তনের কারণে কিন্তু এদের তড়িৎ পরিবহন ক্ষমতা আলাদা আলাদা হয়। তাহলে তামার জন্য একরকম হবে, রূপার জন্য একরকম হবে। এবারে আমি এই প্রসঙ্গটা ছেড়ে যাব কোথায়, না এই বিষয়গুলোতে যাব। দেখো এইটা মোটা, এটাও রূপা, এটাও রূপা, আর এটাও রূপা, এই তিনটি তার নিয়েছি একই উপাদানের তিনটি তার যদি নিই, এই তিনটে তারের মধ্যে এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সবচাইতে বেশি, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার থেকে কম, দৈর্ঘ্য সমান। এই ক্ষেত্রে কোনটা রোধ বেশি বলে তোমার মনে হচ্ছে? এক্ষেত্রে দেখো এ কম বাধা দেবে,
কারণ দেখো এর ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এর ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব সমান, অর্থাৎ একক আয়তনে যত ইলেকট্রন আছে তার মান সমান। কিন্তু দেখো এর যে ভলিউমটা বেড়ে যাচ্ছে, একই লেন্থ একই দৈর্ঘ্য কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের বেশি, তার ফলে কি হবে, অনেক বেশি ইলেকট্রনের মধ্যে থাকছে, অর্থাৎ এর পরিবহন ক্ষমতা বেশি হবে, অর্থাৎ এর রোধ কম। অর্থাৎ এই দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে কি হবে, এর এটি হচ্ছে মোটা আর এটা হলো সরু। মোটা তারের ক্ষেত্রে রোধ কম, এর রোধ কম আর এর রোধ বেশি। তাহলে দুটো সমান প্রস্থচ্ছেদের এবং সমান উপাদান অবশ্যই উল্লেখ করতে হবে। সমান উপাদান এবং সমান দৈর্ঘ্যের দুটো তার, সমান উপাদান এবং সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটো তারের মধ্যে যে তারটি মোটা তার রোধ কম, আর যে তারটি সরু তার রোধ বেশি। মোটা আর সরু কে নির্ণয় করছে, কি দ্বারা নির্ণয় করা যায়, পরিমাপ করব কিভাবে, না তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বারা। তাহলে এটা বেশি হলে আর রোধ ফর রেজিস্ট্যান্স কম হয়, আর এখানে এ কম হলে রোধ বেশি হয়। তাহলে কি সম্পর্ক, একটা কমলে আর একটা বাড়ে, কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে রোধের সঙ্গে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা পেলাম, ফার্স্ট রিলেশন পেলাম, রোধের সঙ্গে একটা পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হয়, ব্যস্ত সম্পর্কে থাকে। কেমন, দ্বিতীয়টায় চলে আসি। দেখো এখানে রয়েছে কি, সেই এটাও রূপা এটাও রূপা, দুটোর মধ্যে পার্থক্য কি, এই দুটোর মধ্যে পার্থক্য কি, দুটোর উপাদান সমান, আর কি সমান, এরও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a1, এরও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a1, দুটোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান। পার্থক্য কোথায়, লেন্থে, এর দৈর্ঘ্য কম এর দৈর্ঘ্য বেশি। পরীক্ষা করে দেখা গেছে দৈর্ঘ্য যত বেশি হবে তত কিন্তু রোধের মান বাড়বে, দৈর্ঘ্য যত বেশি হবে, কারণ দেখো প্রবাহটা এদিক থেকে এদিকে যাচ্ছে, প্রবাহ অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ আধান এর মধ্য দিয়েও যদি একই প্রবাহ যেতে হয় আর এর মধ্য দিয়ে যদি একই প্রবাহ যায়, তাহলে নির্দিষ্ট সময়ে এর মধ্য দিয়ে যত আধান যাচ্ছে এর মধ্য দিয়েও একই পরিমাণ আধান যাবে, সমান পরিমাণ আধান এর মধ্য দিয়ে যা যাচ্ছে এর মধ্য দিয়েও একই সময় যাচ্ছে। যে সময় এর মধ্য দিয়ে 10 কুলম আধান যাচ্ছে সেই সময় এর মধ্য দিয়ে 10 কুলম আধান যাচ্ছে, অর্থাৎ এর মধ্য দিয়ে যদি প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার হয় এর মধ্য দিয়েও প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার। সেরকম হলে কোন ক্ষেত্রে তোমাকে বেশি বিভব দিতে হবে, না দেখো এর V1 আর এটা V2 আর এখানে V1 আর এটা V2, তাহলে কোন ক্ষেত্রে বেশি বিভব তোমাকে দিতে হবে, না এই ক্ষেত্রে বেশি বিভব দিতে হবে, কারণ সমান তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলে, এটা তুমি পরেই জানতে পারবে, সমান তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে গেলে এইটার দূরত্ব বেশি হয়ে যাতে এই দুটো বিভব সমান বিভব যদি হয় তাহলে কিন্তু কারেন্ট আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এইখানে V1 ড্যাশ আর এখানে আমি দেব V2 ড্যাশ। হ্যাঁ, এদের মধ্যে বিভবের পার্থক্য বেশি হতে হবে, তবেই হচ্ছে এর মধ্যে দিয়ে কারেন্ট আর এর মধ্যে দিয়ে কারেন্ট সমান যাবে, অর্থাৎ এখানে রোধ কার বেশি, এর রোধ বেশি। অর্থাৎ দেখা গেল দৈর্ঘ্য যদি বাড়ে রোধও বাড়ে, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে। 2 নম্বর সম্পর্ক আমি পেলাম কি, আর সমানুপাতিক এল, দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধের মানও বৃদ্ধি পায়। এইখান থেকে আমরা যে রিলেশন পাবো সেই রিলেশন কি হলো, সেই রিলেশনটা হলো আর সমানুপাতিক এল বাই এ। দেখো এটা গুণ করে দাও, এল বাই এ হয়ে যাবে। এবারে এইরকম সম্পর্ক থাকলে এবারে ভেদের নিয়ম, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এটা পেলাম। এবারে সমানুপাত থেকে সমান করতে গেলে একটা কনস্ট্যান্ট গুণ করতে হয়, রো এল বাই এ, রো এল, এইটাই হলো রোধের সূত্র। আমরা যে রোধের সূত্র পেলাম আর সমান রো এল বাই এ, এই রো এর মান উপাদানের উপর নির্ভর করে, বিভিন্ন উপাদানের ক্ষেত্রে রো এর মান আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। এই রো কি, রো কে বলা হচ্ছে কি, রো সমান হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, এটাকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক, পরিবাহীর রোধাঙ্ক।
পরিবাহীর রোধাঙ্ক। পরিবাহীর রোধাঙ্ক স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর বা রেজিস্টিভিটি অফ এ কন্ডাক্টর। বলতে হবে রেজিস্টিভিটি or specific resistance of a conductor। এটাকে ডিফাইন করবো কিভাবে? দেখো, এই রাশিটাকে পরিমাপ করা যায়, এটা একটা পরিমাপযোগ্য রাশি। একে ডিফাইন করা খুবই সহজ, কারণ আমার এই ফর্মুলা জানা আছে। এরকম একটা পরিবাহী আছে, অথবা এরকম একটা পরিবাহী রয়েছে। সেক্ষেত্রে তার দৈর্ঘ্য যদি একক হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি একক হয়, তাহলে আমি এখানে বলতে পারবো এটা এক আর এটা এক, তখন রো ইকুয়ালস টু আর হয়ে যাবে। এই ধারণা থেকে আমরা কিন্তু রোধাঙ্কের সংজ্ঞা দিতে পারবো। বা এই যে ঘনকটা আমি এঁকেছি, এই ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি একক হয়, তবে এর ক্ষেত্রফল কত হবে? 1 বর্গ একক। এর ক্ষেত্রফল 1 বর্গ একক। এবং দুটো বিপরীত পৃষ্ঠের মধ্যে দূরত্ব কি হবে? 1 একক। সেক্ষেত্রেও আমি এটা পুট করতে পারবো। সেখান থেকেও আমরা রোধাঙ্কের ধারণা দিতে পারবো। দেখা যাক রোধাঙ্কের যে ধারণা বা রোধাঙ্কের যে সংজ্ঞা বা রোধাঙ্কের যে পরিমাণগত সংজ্ঞা, পরিমাপগত সংজ্ঞা, সেই সংজ্ঞা কি হয়। এইখানে তুমি এই সূত্রটা পেয়েছো। এই সূত্রে তুমি কি করবে না, রো ইকুয়ালস টু আর হবে কখন? রো ইকুয়ালস টু আর হবে যখন a ইকুয়ালস টু 1 এবং a ইকুয়ালস টু 1 বর্গ একক এবং a ইকুয়ালস টু 1 একক। অর্থাৎ এইরকম একটা যদি তার হয়, ধরো তুমি তামার ক্ষেত্রে তুমি রো এর মান বের করতে চাইবে, তখন তুমি তামার একটা তার নেবে, যেই তারের দৈর্ঘ্য হবে 1 একক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে 1 বর্গ একক। এরকম একটা তুমি তামার তার নেবে, নিয়ে তুমি তামার রেজিস্টিভিটি বের করার চেষ্টা করবে। তখন তুমি কি করবে? এই তামার যে তারটা তুমি নিয়েছো, এই তারের যে রোধ, এই দুটো প্রান্তের মধ্যবর্তী রোধ, সেই রোধের মানই হবে তামার রোধাঙ্ক। তামার রোধাঙ্ক, কারণ এই ক্ষেত্রে a ইকুয়ালস টু 1, a ইকুয়ালস টু 1 হলে আমরা কি বলি? r ইকুয়ালস টু রো। এখানে আমি লিখেছি। এখান থেকে তুমি সংজ্ঞাটা লিখে ফেলতে পারবে যে কোনো পদার্থের একটি তারের দৈর্ঘ্য 1 একক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ একক হলে 1 বর্গ একক হলে ওই তারের দুই প্রান্তের মধ্যে যে রোধ, সেই রোধকে দেখো আরেকবার করছি। কোনো পদার্থটা মানে তামা হতে পারে, রূপা হতে পারে, যা সোনা হতে পারে। একটি তারে মানে ওই পদার্থটাকে দিয়ে একটা তার তৈরি করা হয়েছে, বোঝা যাচ্ছে। তারের দৈর্ঘ্য 1 একক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ একক হলে ওই তারের দুই প্রান্তের মধ্যে যে রোধ, সেই রোধকে ওই পদার্থের রোধাঙ্ক বলে। ওই পদার্থের রোধাঙ্ক বলে। এটাকে আমি এক্সপ্লেন করার জন্য আমি ধরে নিলাম যে একটি পদার্থের, এখানে তোমাকে বলা হলো যে একটি পদার্থের রোধাঙ্ক রো সমান
5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। এই রোধাঙ্কের একক কি হবে সেটা আমি বলছি। দেখো, রোধাঙ্কের একক বের করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে এককটা দেবো তার জন্য আমাকে কি করতে হবে, এই সূত্রটাকে ব্যবহার করতে হবে। এখানে আমার কি করতে হবে, রো ইকুয়ালস টু আর ইন্টু এ বাই এল। রোধের একক আর হচ্ছে রোধ, রোধের একক হচ্ছে ওহম। এখানে এটা হলো ওহম, এটা হলো এর একক। যদি এসআই এককে বের করতে চাই তাহলে কি হবে, এটা আছে মিটার স্কয়ার বাই মিটার, তাহলে কি হবে ওহম ইন্টু মিটার। আর এর একক কি হবে, যদি এসআই সিজিএস একক বলতে, সিজিএস একক অ্যাকচুয়ালি দেখো ওহম, এই এককটা হলো ব্যবহারিক একক, এটা মনে রাখবে, ব্যবহারিক একক। ব্যবহারিক একক মানে কি, মানে যে কোনো সিস্টেমে সিজিএস এসআই যা সিস্টেম তুমি পাবে, যত সিস্টেমে সব সিস্টেমে ওই এককটা চলবে, সব সিস্টেমে ওই এককটাকে বসানো যাবে। এই রকম এককগুলোকে আমরা ব্যবহারিক একক বলে থাকি। তাহলে আর এর একক যে ব্যবহারিক একক ওহম, এই ওহমটা কিন্তু এখানেও বসানো যাবে সিজিএস এককে। রো সমান আর ইন্টু এ বাই এল, তাহলে কি হবে ওহম ইন্টু সেন্টিমিটার স্কয়ার বাই সেন্টিমিটার, ওহম ইন্টু সেন্টিমিটার স্কয়ার বাই সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেলে সেন্টিমিটার স্কয়ার, আর সেন্টিমিটার কেটে গেলে সেন্টিমিটার, তাহলে ওহম সেন্টিমিটার। এটা হলো ওহম মিটার, এটা হলো ওহম সেন্টিমিটার। ঠিক আছে, রোধাঙ্কের একক তুমি যদি তোমাকে যদি বলে যে এসআই একক কি, তুমি ওহম মিটার ফুল একদম লিখে দেবে, আর সিজিএস একক যদি বলে ওহম সেন্টিমিটার লিখবে, কোনো অসুবিধা নেই। এই এককটাই তোমরা লিখবে, কারণ ব্যবহারিক একক ওহম, এটা সব ইউনিট সিস্টেমে ব্যবহার করা যায়, ওহম মিটার আর ওহম সেন্টিমিটার। এবারে তুমি করবে কি, এটা ওহম সেন্টিমিটার আর ওহম মিটারের মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাহলে কি হবে, 1 ওহম মিটার বাই 1 ওহম সেন্টিমিটার করবে, সমান হবে কি 1 ওহম ইন্টু 100 সেন্টিমিটার বাই 1 ওহম ইন্টু 1 সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে, ওহম কেটে যাবে, 100 হবে। এদের মধ্যে রিলেশন কি হবে, 1 ওহম মিটার সমান হবে 100 ওহম সেন্টিমিটার। এটা মনে রাখবে, এদের মধ্যে রিলেশন 1 ওহম মিটার সমান হবে 100 ওহম সেন্টিমিটার। এইগুলো অনেক সময় চায়, এই জন্য আমি দিয়ে দিচ্ছি। এবারে দেখো এখানে এটাকে দেওয়া হলো ওহম সেন্টিমিটার করে দাও, ব্যাস, বা সেন্টিমিটার মিটার করতে পারো, সেন্টিমিটার থাকুক। একটি পদার্থের রোধাঙ্ক 5 ইন্টু 10 টু দি মাইনাস 5 ওহম সেন্টিমিটার বলতে কি বোঝো, বলতে কি বোঝো? একটি পদার্থের রোধাঙ্ক রো সমান 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ওহম সেন্টিমিটার বলতে কি বোঝো? এইরকম একটা প্রশ্ন থাকলো, তখন তোমাকে কি করতে হবে, ওই পদার্থে তুমি ওই পদার্থের একটা ঘনক নাও, যে ঘনকের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না বলে আমি বলবো প্রত্যেকটা সারফেস, প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে? প্রত্যেকটা পৃষ্ঠ ঘনকের ক্ষেত্রে কি রকম হয়? একটা বর্গক্ষেত্রাকার হয়। তাহলে এখানে 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার, এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার কি হবে, 1 গুণিতক 1 সমান 1 বর্গ সেন্টিমিটার। এরিয়া হলো 1 বর্গ সেন্টিমিটার। লেন্থ কি হবে, 1 সেন্টিমিটার। সেক্ষেত্রে এই দুটো পৃষ্ঠের মধ্যে, দুটো বিপরীত পৃষ্ঠের মধ্যে যে রোধ, সেই রোধের মান হবে এইটা 5 ইন্টু 10 টু দি মাইনাস 5 ওহম হবে। কেমন? তাহলে এটাকে লিখে ফেলতে হবে যে একটি পদার্থের রোধাঙ্ক লিখতে হবে যে ওই পদার্থের, এবার তোমাকে পরীক্ষায় যদি দেয় তোমাকে স্পেসিফাই করে দেবে, রোধ তামার রোধ বা রূপার রোধ বা লোহার রোধ যা একটা দিয়ে দেবে, অ্যালুমিনিয়ামের রোধ। সেখানে তুমি ওই পদার্থ না লিখে তুমি বিশুদ্ধ তামা বলবে, বিশুদ্ধ রূপা বলবে, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম, যাই একটা বলবে যে ওই পদার্থের 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনক ধরা হলে ঘনকটি দুই বিপরীত তলের
রোধের মান হয় 5 × 10⁻⁵ ওহম। কেমন? এইভাবে তোমাকে অ্যান্সারটা করতে হবে। যে এখানে ওহম সেন্টিমিটার দেওয়া আছে, সেন্টিমিটার থাকলে তোমাকে কি করতে হবে 1 সেন্টিমিটার। এটা যদি মিটার দেওয়া থাকে, মিটার যদি দেওয়া থাকে তখন কি করবে না 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক ধরা হলে ওই পদার্থে ওই ঘনকটি দুই বিপরীত তলের মধ্যে রোধের মান হবে 5 × 10⁻⁵ ওহম। এইভাবে তোমাকে এটা সলভ করতে হবে। স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি বা রোধাঙ্ক কি সেটা জানলে, রোধাঙ্কের একক কি সেটা জানলে, এবার রোধাঙ্কের মাত্রা তুমি বের করতে পারবে, কারণ রোধের মাত্রা আগের দিন পেয়েছো রোধ V/I। সেখান থেকে তুমি রোধের মাত্রা জেনেছো কি, রোধের মাত্রাকে আমরা বের করেছিলাম কি Q × V/Q × I। Q × V সমান হচ্ছে ওয়ার্ক, আর IT × I সমান হবে W/I² × T। এবার রোধের মাত্রা কি হবে তাহলে? রোধের মাত্রা দেখো, ওয়ার্কের মাত্রা mL²T⁻², কৃতকার্যের মাত্রা, I এর মাত্রা I হবে, আর T এর মাত্রা T হবে। সেখান থেকে আমরা রোধের যে মাত্রা পেয়েছি সেই মাত্রাটা লিখে দেব mL²T⁻³ I⁻²। এবার রোধের মাত্রার সঙ্গে একটা দূরত্বের মাত্রা গুণ করে দিলেই আমরা রোধাঙ্কের মাত্রা পাবো। তাহলে রোধাঙ্কের মাত্রা কি হবে? রোধের মাত্রা ইনটু দূরত্বের মাত্রা। তাহলে কি হবে? রোধের মাত্রা হবে mL² ছিল, আর একটা m গুণ হবে L³ T⁻³ I⁻²। এইভাবে তোমরা রোধাঙ্কের মাত্রাও বের করতে পারবে। কেমন? এই হলো রোধের সূত্র। তাহলে রোধের সূত্রটা তোমাদেরকে খুব সুন্দর করে মনে রাখতে হবে, R = ρL/A। এইটা মনে রাখতে হবে। এবার তারের ক্ষেত্রে তোমাকে যদি এরিয়া না দেয়, তুমি এরিয়া বের করে নেবে। তারের ক্ষেত্রে ব্যাসার্ধ দেওয়া থাকবে R, তখন এরিয়া লিখবে A = πr²। যদি ব্যাসার্ধ না দিয়ে ব্যাস দেওয়া থাকে, D দেওয়া থাকে, তখন তুমি এরিয়া লিখবে পাই, R এর মান D/2x², তাহলে হবে πd²/4। এই সমস্ত সূত্রগুলো তোমাদের সবসময় মনে রাখতে হবে যদি তুমি সায়েন্সে এগোতে চাও, তাহলে তোমাদের এই সূত্রগুলো সবসময় লাগবে। সেক্ষেত্রে R হবে ρL/d², πd²/4, এটা করে চলে যাবে 4ρL/πd²। এই হলো রোধের সূত্র। রোধের সূত্রকে তোমাদের কাজে লাগাতে হবে। কোথায় না, এখানে দেখো রোধাঙ্ক যেমন আছে, একটা পরিবাহীর রোধ নির্ভর হচ্ছে ρL/A এর উপর। এবার রোধাঙ্কের অপোজিট, অর্থাৎ কোনো পরিবাহীর যদি রেজিস্ট্যান্স বেশি হয় তার পরিবাহিতা কম হবে, পরিবহন ক্ষমতা কম হবে, আর রেজিস্ট্যান্স কম হলে তার পরিবহন ক্ষমতা বেশি হবে। এই যে রোধের অনন্য 1/R, একে বলা হয় পরিবাহিতা। এটা হচ্ছে রোধ। এখানে পরিবাহিতা, তাপের ক্ষেত্রে পরিবাহিতা আর পরিবাহিতাঙ্ক এক ছিল, কিন্তু এক্ষেত্রে পরিবাহিতা হলো রোধের অনন্যকে বলা হয় পরিবাহিতা। রোধের অনন্যকে এর একক কি হবে? পরিবাহিতার একক দেখো 1/ওহম। 1/ওহম মানে কি? ও এই যে যদি লিখো উল্টো দিকে লিখো মো, এটা এমনি করেছে ওরা, এরকম করে নয়। মো হলো হচ্ছে এই পরিবাহিতার একক বা ওহম ইনভার্স। পরিবাহিতার একক হবে ওহম ইনভার্স। পরিবাহিতা কাকে বলে না, কোনো পরিবাহীর রোধের অনন্যকে বলা হয় পরিবাহিতা। রোধ যত কম হবে পরিবাহিতা তত বেশি হবে। এবারে পরিবাহিতাঙ্ক বলে একটা বিষয় আছে। পরিবাহিতাঙ্ক কি বললাম এক্ষুনি? তাপের ক্ষেত্রে পরিবাহিতা আর পরিবাহিতাঙ্ককে একই কথা ধরা হয়েছে। তড়িতের ক্ষেত্রে পরিবাহিতা মানে হচ্ছে রোধের অনন্যক, আর পরিবাহিতাঙ্ক মানে হচ্ছে রোধাঙ্কের অনন্যক। এটাকে সিগমা দিয়ে লেখা হয়। সেখানে কে দিয়ে লেখা হয়েছিল মনে আছে? এখানে সিগমা দিয়ে লেখা হয়। যে পরিবাহিতাঙ্কের অনন্যককে বলা হয়, রোধাঙ্কের অনন্যকে বলা হয় পরিবাহিতাঙ্ক। তাহলে রোধাঙ্কের একক কি? ওহম মিটার। তাহলে কি হবে? তাহলে ওহম ইনভার্স মিটার ইনভার্স। এই ওহম ইনভার্সকে এইরকম উল্টে দেওয়া হয়, দেখো ঘটি উল্টে দেওয়া আছে, এইরকম ছিল ওহম, তাকে যখন অনন্য করে দেওয়া হচ্ছে উল্টে দেওয়া হচ্ছে। এটা বেশ মজার মতো ব্যাপার, কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে, চিহ্নটা ঠিকঠাক করে দিতে হবে। মো মিটার ইনভার্স। হ্যাঁ, তুমি না লিখতে পারলে আঁকতে পারলে মো মিটার ইনভার্স। এইভাবে কিন্তু পরিবাহিতাঙ্কের এককে লেখা হয়। তাহলে এই রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক, এই সমস্ত দেখলে এগুলোর উপর কিভাবে নির্ভর করে রোধের মান সেগুলো দেখলে। এখন হচ্ছে রোধের সমস্যা, কোশ্চেন নাম্বার 1।
তোমাকে বলবে একটা পরিবাহীর দৈর্ঘ্য এল, এবার ওই পরিবাহীটাকে টেনে বাড়িয়ে দেওয়া হবে, তাহলে পরিবাহীটা টেনে বাড়ালে কি হবে, পরিবাহীর দৈর্ঘ্য বেড়ে যাবে, কিন্তু পরিবাহীটা দেখবে একটু রোগা হয়ে গেছে, অর্থাৎ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে গেছে। সেটা কত, ধরো এইটার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, দ্বিগুণ করা হলে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল এর যদি এ থাকে, এখন যদি A1 হয়, পরিবাহীটা তো একই আছে, পরিবাহী চেঞ্জ হয়নি, পরিবাহীর উপাদানের কোনো চেঞ্জ হয়নি, পুরো একই আছে ধরে নেওয়া হলে এখানে এর আয়তন যা ছিল A×L প্রস্থচ্ছেদ, দেখো এটা একটা চোঙ, চোঙ যদি হয় আমরা কি বলি, এই ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এটা সমান হচ্ছে ভলিউম ভি, হ্যাঁ, আয়তন, আয়তন হবে A×L, এটা হয়। এই ক্ষেত্রে আমরা এখানে এর আয়তন পেয়ে গেলাম A×L, আর এর আয়তন কি হবে A1×2L। এই দুটো আয়তন সমান কিনা আগে বলো, নিশ্চয়ই সমান, কিন্তু টেনে জাস্ট বাড়ানো হয়েছে, তার উপাদানের ঘনত্বের কোনো পরিবর্তন হয়নি। সে সমস্ত ঠিক আছে বলে ভর তো ঠিকই থাকবে, ঘনত্বের পরিবর্তন হয়নি, তাহলে ভর বাই ঘনত্ব সমান আয়তন, এইটা ভর বাই ঘনত্ব সমান আয়তন, সেক্ষেত্রে আয়তনের কোনো পরিবর্তন হয়নি বলে ধরতে হবে। অর্থাৎ প্রাথমিক আয়তন, এটা হচ্ছে প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন হবে A×L, আর অন্তিম আয়তন হবে, অন্তিম আয়তন, আয়তন হবে A1×2L। সেক্ষেত্রে কি হবে, A1×2L সমান হবে A×L, L কেটে যাবে, এখানে A1 সমান হবে A/2, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়ে গেল। দেখো দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়ে গেল, তাহলে তো রোধের পরিবর্তন হবেই। কি হবে রোধের পরিবর্তন, উপাদানটা চেঞ্জ হয়নি, তাহলে রো যা ছিল তাই থাকবে, রো L/A, রো সেম থাকবে, এল পরিবর্তন হলো, এ পরিবর্তন হলো, এবার কত গুণ হবে সেটা দেখে নেওয়া যাক। তাহলে প্রথমে হবে R1 প্রাথমিক রোধ, R1 সমান রো L1/A1, রো L1 টা L ছিল আর A1 টা A ছিল। অন্তিম রোধ R2 সমান কি হবে, রো L2/A2, রো রোই থাকবে, L2 ডাবল হয়েছে, আর A2 কি হয়েছে, A/2 হয়েছে, আমরা এক্ষুনি আগেই দেখলাম। তাহলে এখানে কি হবে, এই দুইটা উপরে চলে যাবে, 4 রো L/A, রো L/A কে R1 বলতে পারবো। দেখো রো L/A সমান R1, তাহলে হবে 4 R1, কত গুণ হলো না, আগের যে রোধ ছিল তার 4 গুণ হলো। এরকম করে যদি n গুণ বাড়ানো যায়, আমি ধরো 2 গুণ করেছি, 1.5 গুণও তো করতে পারতাম, 3 গুণও তো করতে পারতাম, সেক্ষেত্রে দেখো সম্পর্কটা কেমন আসে, এই 3, 2, 1.5 যাই হোক না কেন, আমি সেটাকে যদি n ধরি, ধরো এরকম একটা পরিবাহী ছিল, তার লেন্থ ছিল এইটা, এখন পরিবাহীটার লেন্থ হয়ে গেল n×L, তাহলে এরিয়া যদি a থাকে, এখন এরিয়া A1 কত হবে, খুব সহজে তুমি বলতে পারবে, যেহেতু তুমি এই প্রবলেমটা দেখলে, সেক্ষেত্রে তুমি বলতে পারবে কি না, এর A×L এর ভ্যালু আর এর A×L সমান হবে, সেক্ষেত্রে A1 কি হবে, L কেটে গেলে A/N, তাহলে আগের পরিবাহীর ক্ষেত্রে দৈর্ঘ্য ছিল L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল A, এখন ওই পরিবাহীটা বড় লম্বা করে দেওয়া হলো, এটা দৈর্ঘ্য হলো N×L, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে কত, A1 A/N, কেমন, তাহলে 2 গুণ যদি দৈর্ঘ্য বাড়ে, প্রস্থচ্ছেদ চুপসে যাবে 2 গুণ, কি, আর যদি 10 গুণ হয় 10 গুণ হবে, তার আগে ছিটে যেতে পারে, সেটা নিয়ে কথা নয়, আমার প্রবলেমটা কি আছে সেটা দেখার, n গুণ করে নিয়েছি, তাহলে কি হবে, R হবে রো L/A, আর এখানে R, এখানে R1 হলো, আর R2 হবে রো L এর জায়গায় আমি NL লিখবো, আর এর জায়গায় লিখবো A/N, তাহলে কি হবে রো L/A × n²। এই রো L/A এইটা হলো R1, তাহলে R1 × n², যা রোধ ছিল তার সঙ্গে n² হয়ে গেল, 2 গুণ ছিল, 2 এর স্কয়ার 4 গুণ হয়েছিল, হ্যাঁ কি না, 4 গুণ হয়েছিল, n = 2 হলো, n = 1.5 হলে কত হবে না, 1.5 মানে 3 এর 2, তাহলে 9/4 গুণ হবে, আর n = যদি 3 হয়, তখন রোধটা কত গুণ হবে, 9 গুণ হবে, n² 9 গুণ হবে, কেমন,
এইরকম কিন্তু কোশ্চেন এসেছিল একবার মাধ্যমিকে, যে একটা পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তার রোধ পূর্বের রোধের কত গুণ হবে। তখন তুমি এই অ্যান্সারটা করে ফেলতে পারবে। তোমার জানা আছে n স্কোয়ার গুণ হয়, 2 গুণ হলে 4 গুণ হবে। দৈর্ঘ্য যদি 3 গুণ হয় তাহলে দৈর্ঘ্য কী হবে, 3 গুণ হলে সেটা 9 গুণ হয়ে যাবে। 1.5 গুণ হলে 1.5 মানে 3-এর 2, 9-এর 4 গুণ হয়ে যাবে। কেমন? এইরকম করে তুমি অঙ্কগুলো করে ফেলতে পারবে। দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্ক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে সম্পর্ক। এবার তোমাকে এরকম দিয়ে দেবে যে একই উপাদানের দুটো তার রয়েছে, একই উপাদানের দুটো তার রয়েছে, তাদের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের অনুপাত দিয়ে দিয়েছে। কোশ্চেন নম্বর 2 বি, এখানে একই উপাদানের দুটো তার রয়েছে, দুটোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা আলাদা, দৈর্ঘ্য আলাদা আলাদা। প্রথমটার দৈর্ঘ্য এবং দ্বিতীয়টা দৈর্ঘ্যের অনুপাত 1:2 দিয়ে দিল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত a1:a2 সমান 3:4। তাহলে এদের রোধের অনুপাত কত তোমাকে বের করতে দিলে তুমি এই সূত্রটা লিখবে, r1/r2 সমান আছে, একই উপাদান নিয়েছি, এর রোধাঙ্ক সমান হবে রো l1/a1 ইনটু, এটাকে ভাগ করছো মানে উল্টে লিখতে হবে, a2/রো l2, রো কেটে যাবে। এবারে l গুলো এক জায়গায় লিখতে হবে a1/l2, আর a হলো এক জায়গায় লিখতে হবে a2/a1। l1/l2 কত, 1/2, a2/a1 কত, 4/3, 2/4, 2:3। তাহলে এখানে কি হবে, r1:r2 সমান হবে 2:3, রোধের অনুপাত হবে 2:3। এবার সরাসরি তোমাকে দেবে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেবে না, তোমাকে এবারে ব্যাসার্ধের অনুপাত দিয়ে দেবে, r1/r2 এটা দিয়ে দিল। হ্যাঁ, এটাই থাকবে r1/r2, তাদের ব্যাসার্ধের অনুপাত, প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ যে বৃত্ত, সেই বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ, বা ব্যাসের অনুপাত দিয়ে দেবে। ব্যাসের অনুপাত যা হবে ব্যাসার্ধের অনুপাতেও তাই হবে। হ্যাঁ, এইটা দিয়ে দিল। তখন তুমি কি করবে, তখন তুমি দেখো এইখানটায় তোমার চেঞ্জ হবে। এটাকে যদি আমি এখানে ভালো করে লিখো যে r1/r2 সমান হবে কত, l1/l2। প্রথমে এই স্টেপগুলো করে আসি, করার পরে l1/l2 ইনটু a2/a1। এবার a2 মানে কি, পাই r2 স্কয়ার, আর a1 মানে পাই r1 স্কয়ার। এই পাই কেটে দিবে, তাহলে l1/l2 এটার সঙ্গে লিখবে r2/r1 এর হোল স্কয়ার লিখে এবার এটা পুট করবে। l1/l2 কি হবে, 1/2, আর r2/r1 কি হবে, দেখো 4/3 লিখতে হবে, 4/3 এর হোল স্কয়ার। তাহলে কি হবে, 1/2 ইনটু 16/9, 2 আসছে 16, 8:9, r1:r2 সমান হবে 8:9। এইরকম যদি থাকে তাহলে দৈর্ঘ্যের অনুপাত এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত। এছাড়াও রো 1 রো 2 দিয়ে দিতে পারে, দুটো অন্য উপাদানে, তা যদি যা দেয় না কেন তোমরা পেরে যাবে, যদি এই পর্যন্ত তোমরা ঠিকঠাক ভেবে রাখো। ঠিক আছে, তোমরা রোধের যে সূত্র তোমরা জানলে, রোধের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এগুলো জানলে। এছাড়াও কিছু বিষয়ের উপর নির্ভর করে, সেটা আমি পরের দিনের আলোচনায় হয়তো আসব, যেখানে হচ্ছে রোধের মান উষ্ণতার উপর নির্ভর করে। দেখো উষ্ণতা বাড়লে কি হয়, ওই পরিবাহীর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো রয়েছে, সেই মুক্ত ইলেকট্রনগুলোর কি হয়, মধ্যে সংঘর্ষের পরিমাণ বাড়ে, তার ফলে কি হবে, পরিবাহী রোধের মান বেড়ে যায়। উষ্ণতা বাড়লে পরিবাহী রোধের মান বেড়ে যায়। কয়েকটা ক্ষেত্র ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে উষ্ণতা বাড়লে পরিবাহী রোধের মান বেড়ে যায়। অর্থাৎ পরিবাহী রোধের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, উপাদান, তারপরে হচ্ছে পরিবাহীর ব্যাসার্ধ, পরিবাহীর দৈর্ঘ্য এবং পরিবাহীর উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা। যদি নির্দিষ্ট উষ্ণতার কথা বলে দেয় এই 3টে হবে, আর যদি উষ্ণতা যদি ওপেন থাকে তাহলে তুমি 4টে বলবে, পরিবাহী উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা। যাকে আশা করি তোমাদের ভালো লাগলো ক্লাসটা, তোমরা ভালোভাবে করবে, প্রত্যেকটা অংশে ক্লাস নোট নেবে এবং তোমরা প্রত্যেকটা অঙ্ক করে ফেলার চেষ্টা করবে। কোশ্চেন ব্যাংক থেকে এই অংশ থেকে কী কী প্রশ্ন আসে করে ফেলার চেষ্টা করবে। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।